আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সহজ পদ্ধতিতে আরবি শিক্ষার আজকে আমাদের সপ্তম ক্লাস। গত 6টা ক্লাসে আমরা আরবি ভাষার প্রথম বা প্রাথমিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সে আলোচনার ভিত্তিতে এখন প্র্যাকটিসের জন্য এসো আরবি শিখি প্রথম খণ্ড বই থেকে আমরা এই পড়াগুলো পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আদ-দারসুস সালিস অথবা তৃতীয় অধ্যায়, তৃতীয় পাঠ। আর যে কোনো পড়ার ক্ষেত্রে আমরা একটা বিষয় বারবার বলি, সেটা হচ্ছে যে যে কোনো ভাষা শেখার জন্য সবচাইতে বড় যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শব্দের অর্থ জানা। যার যত ভোকাবুলারি সমৃদ্ধ তার ভাষা শেখাটা তত সহজ হয়। এজন্য প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 5টা হোক অথবা 10টা, কমপক্ষে 5টা নতুন শব্দ শেখার। এখানে বেশ কিছু শব্দ দেয়া আছে। এই শব্দগুলো আমাদের এর আগেও গিয়েছে বেশ কিছু শব্দ, বিশেষ করে যে তবিব মানে ডাক্তার, তারপরে এই শব্দটাই গেছে মোটামুটি। আমিন মানে বিশ্বস্ত, এগুলো আমরা সবাই জানি। তারপর মারিজ মানে রোগী, এখান থেকে মারতুন অর্থ হলো রোগ। এগুলো হলো অনেকটা জানা বিষয়। কাতিব মানে লেখক, কিতাব মানে বই, আর বই যে লেখে তাকে বলা হয় কাতেব। বাংলাতে এটা লেখা বলা হয় যে কাতেব সাহেব। কাতিব মানে লেখক। এরপর সাফিউন মানে দানশীল, এর বিপরীত হলো বাখিল। বাখিল মানে কৃপণ। এরপরে হচ্ছে আমাদের নাশিদ। নাশিদ মানে হলো উদ্যমী, এটা। আর এর বিপরীতে হলো আমাদের অলস। অলস এটা আমরা জানি মোটামুটি কাসলান অথবা কাসলান। কাসলান এটা হচ্ছে পুরুষদের জন্য ছেলেবাচক। স্ত্রী, এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে কাসলানাতুন। আমরা জানি পুরুষবাচক শব্দের শেষে জাস্ট শুধুমাত্র গোলতা যুক্ত করলেই সেটা স্ত্রীবাচক শব্দ হিসেবে গণ্য হয়। এই জন্য শেষে শুধুমাত্র গোলতা যুক্ত করা হয়েছে। তো আমরা এখন এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করব। আর বাক্য গঠনের নিয়ম আমাদের সবার মোটামুটি জানা, সেটাই আমরা এখন একটু রিপিট করি। যেমন এখানে আমাদের কি আছে, যে মাজিদ। মাজিদ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে যে মাজিদ তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। এখানে মাজিদ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা জানি যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে আমরা আরবিতে কি বলি? যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মুবতাদা। আমরা জানি যে মুবতাদা বাক্যের শুরুতে আসে। তো মাজিদ সম্পর্কে যেহেতু আমরা সংবাদ দিচ্ছি, সুতরাং মাজিদ হলো মুবতাদা এবং এটা বাক্যের শুরুতে এসেছে। এবং এরপরে মাজিদ সম্পর্কে যে সংবাদটা দিব সেটাকে আমরা বলবো আরবিতে খবর। এটা হলো খবর। সুতরাং মাজিদটা মুবতাদা এবং তার সম্পর্কে যে সংবাদ আমরা দিচ্ছি সেটাকে আমরা বলছি খবর। আর আমরা এটা জানি যে মুবতাদা ও খবর দুইটাই শেষে দুই পেশ বিশিষ্ট হয়। সুতরাং মাজিদুন হবে, মাজিদিন অথবা মাজিদান এমন না, বরং মাজিদুন। মাজিদ হলো তাজিরুন, একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে কাবিরুন, সে হলো একজন বড় ব্যবসায়ী। সে হলো একজন বড় ব্যবসায়ী। সুতরাং তাজির এই শব্দটাকে আরো মডিফাই করতেছে কাবিরুন এই শব্দটা। সুতরাং এই কাবির শব্দটা হলো তাজির শব্দের সিফাত। এই শব্দটা হলো তাজির শব্দের সিফাত। আর আমরা জানি মাউসুফ আর সিফাত এই দুইটা সেম হয়। তাজিরটা যেহেতু এক বচন, এই জন্য কাবির শব্দটাও এক বচন। তাজির শব্দটা যেহেতু পুরুষবাচক, এই জন্য কাবির শব্দটাও পুরুষবাচক। এটা যেহেতু নাকিরা, এই জন্য এটাও নাকিরা। এবং তাজিরুন শব্দ যেহেতু খবর হিসেবে দুই পেশ বিশিষ্ট হয়েছে, ঠিক সেম ভাবে কাবির শব্দটাও দুই পেশ বিশিষ্ট হবে। সুতরাং মাজিদ তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। এরপরে হুয়া। হুয়াটা কি? আমরা এর আগে পড়েছি। হুয়াটা, হুয়া কি হবে এটা? হ্যাঁ, হুয়া এটা হলো জমির বা সর্বনাম। আমরা জানি যে মুবতাদা কখনো ব্যক্তির নাম হয়, অথবা মুবতাদা কখনো সর্বনাম হয়, অথবা মুবতাদা কখনো ইসমে ইশারা হয়, অথবা আলিফ লাম যুক্ত শব্দ হয়। এবং
মুবতাদা পাশাপাশি কখনো আহ মুজফ হয়, যেরকম এর আগে কিছু উদাহরণ আমরা দেখেছি। তো এখানে মুবতাদাটা হচ্ছে জমির বা সর্বনাম। মাজিদ সম্পর্কে আরেকটা সংবাদ হচ্ছে যে হুয়া, সে হলো তাজিরুন, ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? আমিনুন, সে হলো বিশ্বস্ত ব্যবসায়ী। সুতরাং এর আগে কি ছিল? তাজির, তার সিফাত ছিল কাবিরুন। এখানে তাজির, এর সিফাত হলো আমিনুন, সে হলো বিশ্বস্ত ব্যবসায়ী, কাউকে ধোকা দেয় না। সে তাহলে হুয়াটা হলো মুবতাদা, আর তাজিরুন আমিনুন এই দুটো হলো মাউসুফ আর সিফাত মিলে খবর, যে সে হলো একজন বিশ্বস্ত ব্যবসায়ী। সে হলো একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আচ্ছা, এরপরে কি? ফাতিমা তু, কি হবে এখানে? ফাতিমা তুন, ফাতিমা তান, নাকি ফাতিমা তিন, কি হবে? আমরা গত ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি যে ফাতিমা একজন ডাক্তার। তো এখানে ফাতিমা তুন, ফাতিমা তিন, ফাতিমা তান, কি হবে? ফাতেমাতু। ফাতিমা তু, জি, এক পেশ। ফাতিমা তু, কারণ হলো এটা হচ্ছে মেয়েদের নাম, আর মেয়েদের নাম দুই পেশ হয় না, বরং মেয়েদের নামে দুই পেশের স্থানে আমরা এক পেশ দিই। এই জন্য এখানে কি হবে? ফাতিমা তু, এক পেশ। এরপরে তবিবাতুন, কারণ কি? তবিবাতুন এখানে দুই পেশ হচ্ছে কারণ এটা হলো খবর। আর যেহেতু এটা মেয়ে মানুষের নাম না, এটা হ্যাঁ অবশ্যই একটা তার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এটা মেয়েদের নাম না, সেই জন্য এটা দুই পেশ হবে। তাহলে ফাতেমা তু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তার নেই। এরপরে হিয়া তবিবাতুন মাশহুরাতুন, তিনি হলেন তবিবাতুন একজন ডাক্তার, মাশহুরাতুন প্রসিদ্ধ ডাক্তার। দেখেন, তবিবা যেহেতু স্ত্রীবাচক, এই জন্য তার যেই মডিফাই করতেছে যে বিশেষণটা আমরা এনেছি, এই বিশেষণটাকেও কিন্তু আমরা আমরা স্ত্রীবাচক শব্দে এনেছি। তাহলে তিনি হলেন তবিবাতুন মাশহুরাতুন, একজন প্রসিদ্ধ ডাক্তার। তাহলে এখানে তবিবা যেহেতু স্ত্রীবাচক, এই জন্য দেখেন স্ত্রীবাচকের শেষে গলতে থাকে, এই জন্য তার যে গুণ বা বিশেষণ, সেটাকে আমরা স্ত্রীবাচক শব্দে এনেছি, শেষে জাস্ট একটা গোলতা বৃদ্ধি করেছি। তার হিয়া তবিবাতুন মাশহুরাতুন, তিনি একজন প্রসিদ্ধ ডাক্তার। এরপরে বলা হচ্ছে কি ইয়া মাহমুদ, মাহমুদকে ডাকা হচ্ছে। দেখেন আমরা এটার আলোচনা খুব কম করেছি। ইয়া, ইয়া অর্থ হলো হে, ইয়া অর্থ হলো হে। এরপরে যে শব্দটা থাকবে সেটা এক পেশ বিশিষ্ট হয় সাধারণত, এজন্য ইয়া মাহমুদু, হে মাহমুদ। ইয়া মাহমুদ, ইয়াকে বলা হয় হরফে নিদা, মানে যেসব হরফের মাধ্যমে কাউকে ডাকা হয় তার মধ্যে একটা হলো ইয়া। তো ইয়া মাহমুদ, হে মাহমুদ। আন্তা রজুলুন সাখিয়ুন, এই যে আমরা এখানে দেখলাম সাখিয়ুন, এই সাখিয়ুনটাই এখানে ব্যবহার করা হয়েছে। যে হে মাহমুদ আন্তা, তুমি হলে রজুলুন। আন্তা, আন্তা মানে কি? তুমি। এই আন্তা সম্পর্কে একটা সংবাদ দেওয়া দেওয়া হচ্ছে এখন, যে আন্তা, তুমি হলে রজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল ব্যক্তি। ব্যাস, রজুলুন সাখিয়ুন, তুমি হলে একজন দানশীল ব্যক্তি। তো রজুলুন মাউসুফ আর সাখিয়ুন হচ্ছে তার সিফাত, মাউসুফ আর সিফাত মিলে আনতা মুবতাদা, তার খবর হলো এই দুইটা। তো তুমি হলে একজন দানশীল ব্যক্তি। ঠিক একই ভাবে কলবুকা ওয়াসিউন, এখানে দেখেন এখন কলবুকা, এটা কি হয়েছে? কলবুকা, কলবুকা, এটা কি হয়েছে এখানে? মুজফ, মুজফ ইলাই। হ্যাঁ, আচ্ছা, এটা হয়েছে মুজফ আর মুজফ ইলাই। কলবুকা অর্থ হলো তোমার অন্তর, মুজফ আর মুজফ ইলাই মিলে মুবতাদা, এবং এর পরেরটা হলো তার খবর, ওয়াসিউন মানে প্রশস্ত। এটা হলো খবর যে কলবুকা, তোমার অন্তর, ওয়াসিউন অনেক প্রশস্ত, মানে বড় মনের মানুষ তুমি। কলবুকা ওয়াসিউন, তোমার কলব, তোমার মন অনেক প্রশস্ত বা উদার, আমরা বাংলায় যেটা বলি তোমার মন অনেক উদার। তা কলবুকা মুজফ মুজফ ইলাই মিলে এটা মুবতাদা, আর পরেরটা হলো তার খবর। এরপরে কি আছে? অফি কলবিকা, কি হবে? অফি কলবিকা নাকি অফি কলবাকা নাকি অফি কলবুকা, কোনটা? অফি, অফি কলবিকা, কারণ কি? ফিটা হচ্ছে হরফে জার, এবং তারপরে কি হয়? তারপর শব্দ জের হয়, এই জন্য অফি কলবিকা, তোমার অন্তরের মধ্যে রহমাতুন কি আছে? অনেক দয়া আছে, তোমার অন্তরে অনেক দয়া আছে।
তাহলে এখানে কি ফি কলবিকা, ফি হরফে জার আর কলবিকা এটা হলো মুজাফ আর মুজাফ ইলাই। এই হরফে জার এবং তার পরের যে মুজাফ মুজাফ ইলাই মিলে এটা কি হবে, খবর, কিন্তু আগে আসছে। আর রহমাতুন এটা হলো মুবতাদা। খবর যখন সাধারণত স্থানবাচক হয় তখন সেটা আহ শুরুতে আসে, অনেক সময় শুরুতে আনাটাও তখন বিশুদ্ধ। এর আগের উদাহরণগুলোতে আমরা দেখেছি যে আমাম সামনে, খলফা পিছনে, এরকম যেসব আছে স্থানবাচক যেসব অর্থ দেয় সেগুলো যদি খবর হয় তাহলে সেই খবরটা বাক্যের শুরুতে আনাটাও আরবিতে বিশুদ্ধ। এজন্য মূলটা কি ছিল, যে তোমার অন্তরে রহমত আছে, তো রহমা এটা ফি কলবিকে এটা পরে আসতো, ফি কলবিকেই পরে আসতো, রহমত শব্দটা আগে আসতো, কিন্তু ফি কলবিটাকে এখানে আগে আনা হয়েছে এবং মুবতাদাকেই পরে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি, মুবতাদাটা হচ্ছে নাকেরা, দেখেন মুবতাদা নাকেরা, মুবতাদাকে যখন পরে নিয়ে যাওয়া হয় তখন মুবতাদাটা নাকেরা হতে পারে। আচ্ছা, এরপর কি হচ্ছে, এর আগে কি বললো যে ইয়া মাহমুদ একজন পুরুষকে সম্বোধন করলো, এখন হচ্ছে ইয়া রয়হানা, ইয়া রয়হানা একটা মেয়েকে বলা হচ্ছে। আন্তি, দেখেন এর আগে আন্তা, এখন দেখেন আন্তা, তি নাকি তু, কিছু দেওয়া নাই, কিন্তু এটাকে আপনাকে বুঝে নিতে হবে। কারণ কি, তার আগে যেহেতু একটা মেয়ের নাম আছে তার মানে এখানে আন্তা হবে না, বরং আন্তি হবে। এটা আপনি কিন্তু নিজ থেকে তখন আপনাকে বুঝে নিতে হবে। এখানে জের জবর পেশ কোনো কিছুই দেয়া নেই, কিন্তু তার আগে যেহেতু একটা স্ত্রীদের মেয়েদের নাম আছে, সুতরাং আপনি এখানে বুঝতে পারতেছেন যে একটা কোনো মেয়েকেই এই সব কথা তার সম্বোধন করা হচ্ছে। আর কোনো মেয়েকে সম্বোধন করলে অবশ্যই এখানে কি হবে, আন্তি। আন্তি কি, ইমরাআতুন, আন্তি ইমরাআতুন সাখিয়াতুন, যে তুমি হলে একজন দানশীল মহিলা, একজন দানশীল মেয়ে। কলবু কা নাকি কি, যেহেতু আমরা কোনো একটা মেয়েকে, মেয়ের সাথে সম্পর্কে কথা বলছি, একটা মেয়েকে বলতেছি, তার মানে কি হবে, কলবু কি। কারণ কি, মেয়েদেরকে বোঝানোর জন্য কাপের নিচে জির হয়। তো কলবু কি, তোমার অন্তর ওয়াসিয়ন, অনেক প্রশস্ত। ওয়াসিয়ন কারণ কি, কল্ব শব্দটা যেহেতু পুরুষবাচক এই জন্য ওয়াসিয়ন। অফি কলবিকি রহমাতুন, তোমার অন্তরে অনেক দয়া আছে। সেম, আগেরটা আর একটা সেম। এরপর কি, আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন পরিশ্রমী বা উদ্যমী কৃষক। তা আনা কি, আমার সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে, আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন উদ্যমী কৃষক বা পরিশ্রমী কৃষক। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন, আর তুমি একজন অলস কৃষক। এখন এখান থেকে আপনি এখন নিজে থেকে অনেক কিছু বাক্য তৈরি করতে পারেন, যে আমি আনা তালিবুন নাশীতুন, আমি একজন উদ্যমী অথবা পরিশ্রমী ছাত্র। আনতা তালিবুন নাশীতুন, তুমি একজন উদ্যমী ছাত্র। অথবা হুয়া তালিবুন কাসলানুন, সে হলো অলস ছাত্র। তো এখান থেকে এই আহ, গঠন অনুযায়ী নিজে নিজে এখন বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন। তো যখন বাক্যগুলো তৈরি করবেন তখন কি হবে, বাক্য তৈরির মাধ্যমে আপনার নিজের বাক্য তৈরি করার এবং বাক্য বোঝার একটা আলাদা আহ যোগ্যতা তখন তৈরি হবে ধীরে ধীরে। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু এগুলো দেখলাম। আমরা মোটামুটি এখানে সবগুলো বাক্যেরই একটু একটু করে তাহকিক করার চেষ্টা করেছি। এর পরের বাক্যগুলোতে আমরা এইভাবে এতটা বেশি তাহকিক করবো না, এবং এর পরের গুলোতে আমরা যতটা সংক্ষেপে করা যায় সেগুলো একটু দেখবো ইনশাল্লাহ। এরকম এখানে যেটা আছে এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, যেরকম আনাফাল নাশিতুন, ফারহানা কাসলানা, বাশির কাতিবুন মাসরুর, ফারহানা অলস, বাশির প্রসিদ্ধ লেখক, এগুলো আপনারা সবাই পারবেন এগুলো। তো আমরা এখানে কিছু একটু প্রশ্নের উত্তর দেখি। প্রশ্নের উত্তর যেমন কি, এখানে আছে যে মান মাজেদ, মাজেদ কে। আমরা শুরুতে কি ছিল এখানে, মাজেদ তাজিরুন কাবির, মাজেদ একজন একজন ব্যবসায়ী। এটার থেকে এখানে একটা প্রশ্নের সিস্টেম দেখানো হচ্ছে যে মান মাজিদুন, মাজেদ কে। আল হুয়া তাজির, সে কি ব্যবসায়ী। আল হুয়া তাজিরুন আমিনুন, সে কি বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমা, তো ফাতিমা কে। আলিয়া মুআল্লিমা, সে কি শিক্ষিকা। আল মাহমুদুন রজুলুন বাকিলুন, মাহমুদ কি রজুলুন বাকিলুন, কৃপণ মানুষ, কৃপণ ব্যক্তি। কাইফা কলবু, তার অন্তর কেমন। কাইফা মানে কেমন, এটা আমরা দেখেছিলাম গত ক্লাসগুলোর মধ্যে সম্ভবত। কাইফা। এরপরে হাল ফি কলবিহি রহমাতুন, তার মনে কি দয়া আছে। দেখেন, ফি কলবিহি রহমাতুন, এটা ছিল বাক্য। এর শুরুতে শুধুমাত্র হাল যুক্ত করা হয়েছে এর শুরুতে। তার মানে হাল যুক্ত করার পরে অর্থের এটা প্রশ্নবোধক হয়ে গেল যে তার অন্তরে কি দয়া আছে।
এরপরে দেখেন রয়হানা তো ইমরাতুন সাফিয়াতুন, শুরুতে মাত্র কাল যুক্ত করা হয়েছে, তারপরে অর্থটা চেঞ্জ, এখন প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। কাইফা কলবুহা, তার অন্তর কেমন, তার মন কেমন। সেম ভাবে এখানে কাইফা হাজার রজুল, এই লোকটি কেমন। কাইফা কেমন, হাজার রজুল এই লোকটি কেমন। ও কাইফা তিলকাল মারআতু, ওই মেয়েটি কেমন। এখন আপনাকে কি করতে হবে, এই সবগুলা বাক্যের প্রশ্নের উত্তরগুলো আপনাকে নিজে নিজে এখন তৈরি করতে হবে। এরপর আমাদের বেশ কিছু আবার নতুন শব্দ দেয়া আছে। এর আগের যেগুলো ছিল পেশা সংক্রান্ত শব্দ, এখানে কয়টা ছিল, চার 8টা ছিল। সেম এখানে মেবি আর একটু বেশি আছে, 10টা শব্দ এখানে দেয়া আছে। এই 10টা শব্দ দিয়েই ওই আগের মতো আবার বাক্য তৈরি করা আছে, যেমন হাযাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সাদিকুন সত্যবাদী। বা যালিকাল ওয়ালাদু কাযিবুন, ওই ছেলেটি মিথ্যাবাদী। এখানে একটা বিষয় যে আমরা বলেছিলাম যে এই যে হাযা, হাযা এটা আহ, হাযার পরবর্তী শব্দটা যদি জবরযুক্ত হয়, বিশেষ করে যে হাযা অথবা ইসমে ইশারার পরবর্তী শব্দগুলো যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাযা এবং তার পরবর্তী শব্দ মিলে মুবতাদা হয় এবং তারপর একটা খবর হয়। আর হাযা, হাযিহি, যালিকা, তিলকা এগুলোর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে হাযা শব্দটা একাই মুবতাদা হয় আর তারপর শব্দটা খবর হয়। এটাকে আমরা আহ একটা ইয়াতে আমরা দেখি স্পষ্টভাবে, তাহলে হয়তো আমাদের জন্য আরো ভালো হবে। যদি আমরা এখানে দেখি যে হাযা ওয়ালাদ, হাযা ওয়ালাদ, হাযা ওয়ালাদ, এখানে এটা কিন্তু পরিপূর্ণ কিন্তু একটা বাক্য, এটা পরিপূর্ণ একটা বাক্য। হাজা শব্দটা তখন মুবতাদা এবং ওয়ালাদুন শব্দটা তখন তার খবর। এর অর্থ কি, হাজা ওয়ালাদ মানে এটি হলো একটি বালক। কিন্তু যদি আমরা এটা বলি যে হাজাল ওয়ালাদু, হাজা আল ওয়ালাদু, হাজাল ওয়ালাদু, এমন যদি আমরা বলি তখন অর্থ হচ্ছে যে এই বালকটি কি হয়েছে। তখন কিন্তু পুরোপুরি বাক্য হয়নি, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে গিয়েছে যে এই বাক্যটি কি হয়েছে। তখন আমরা বলতে পারবো যে হাজাল ওয়ালাদু, এই বাক্যটি জাকিয়ুন, মেধাবী, এই বাক্যটি মেধাবী। তখন আমরা বলতেছি যে এই বাক্যটি হচ্ছে তখন মেধাবী। ব্যাস, এই ছেলেটি মেধাবী অথবা এই বালকটি মেধাবী। তাই এর আগে যেটা ছিল, তখন এই যে পুরোটা হাজা, এটা হলো মুবতাদা, আর ওয়ালাদুন এটা হলো তার খবর, যে এই হলো একটা বালক। কিন্তু পরের বাক্যটি কি হলো, বাক্যতে হাজার পরবর্তী শব্দ যেহেতু আলিফ লাম যুক্ত আছে, সুতরাং হাজা এবং তার পরবর্তী শব্দ এই দুইটা মিলে এখন মুবতাদা, আর তার পরবর্তী যে শব্দটা আছে এটা হলো তার খবর, যা কি গুণ হলো তার খবর। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের দুইটার বেসিক একটা বিষয়, যে যদি হাজা, জালিকা, সেম ভাবে জালিকা, তিলকা এগুলো, যেগুলোর পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটা এবং হাজা মিলে মুবতাদা হবে। আর যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে হাজা একাই মুবতাদা, তারপরটা তার খবর হবে। আচ্ছা, তো এখানে সেম। এখানে কি গেল, যে মাজিদ তাজুন এটা তো আমরা দেখেছি। এই যে এখানে হাজাল ওয়ালাদু সাদিকুন, তাহলে এখানে যেহেতু হাজার পরবর্তী শব্দ আমাদের কি আছে, হাজার পরবর্তী শব্দ যেহেতু আমাদের আলিফ লাম যুক্ত আছে, এই যে আলিফ লাম যুক্ত আছে, হাজাল ওয়ালাদু আলিফ লাম যুক্ত, সুতরাং হাজা এবং তার পরবর্তী শব্দ
এই দুইটা মিলে এখন আমাদের মুবতাদা। এই দুইটা মিলে মুবতাদা, যে এই বালকটি কি হয়েছে তার সম্পর্কে এখন আমরা একটা সংবাদ দিচ্ছি সদিকুন, সে হলো সত্যবাদী। সুতরাং হাদাল ওয়ালাদু মুবতাদা এবং সদিকুন খবর। আর আমরা জানি খবরে কি হয়, দুই পেশ হয়, এই জন্য সদিকুন। সদিকন কিন এগুলো না হয় কি হলো, দুই পেশ হলো, কারণ এটা হলো মুবতাদা। ব্যাস। এরপরটা হচ্ছে ওয়া। ওয়া মানে এবং, এটা আমরা জানি জালিকাল ওয়ালাদু, ওই ছেলেটি। জালিকার পরবর্তী শব্দ যেহেতু আলিফ লাম যুক্ত আছে, সুতরাং এই দুইটা মিলে মুবতাদা। ওই ছেলেটি কি হয়েছে, কাযিবুন, মিথ্যাবাদী, ওই ছেলেটি মিথ্যাবাদী। ব্যাস। এরপরে মাহমুদ সয়্যাদুন, মাহমুদ একজন শিকারী। কেমন শিকারী, সয়্যাদুনেরই আরো মডিফাই করতেছে এটাকে, মাহিরুন, দক্ষ শিকারী। তার মানে কারো একটা যখন বিশেষণ বর্ণনা করা হয়, এই বিশেষণটাকে আমরা বলি আরবিতে সিফাত। আর মাউসুফ, সিফাত, এই দুইটার মধ্যে চারদিক থেকে মিল থাকতে হয়। যে দুইটাই দেখেন এক বচন, দুইটাই পূর্ববাচক, দুইটাই নাকিরা। যখন তিন দিক থেকে মিল থাকলো তখন চতুর্থটা দিক এমনিতেই হবে, সেটা হলো এটা যেহেতু দুই পেশ বিশিষ্ট, সুতরাং মাহেরটাও দুই পেশ বিশিষ্ট হবে। মাহমুদুন, এটা দুই পেশ হলো কেন, মুবতাদা হিসাবে। সয়্যাদুন দুই পেশ হলো কেন, খবর হিসাবে। আর খবরে যেহেতু দুই পেশ হয়েছে, তার দেখা দেখি তার যে সিফাত এটাতে দুই পেশ হবে। ব্যাস। এরপর কি আছে, হুয়া আম্মু বাশিরিন, দেখেন এখানে হুয়া, সে হলো কি, সে হলো আম্মু বাশিরিন, বাশিরের চাচা। তিনি হলেন বাশিরের চাচা। আম্মু মানে চাচা, তিনি হলেন আম্মু বাশির, বাশিরের চাচা। এখানে দুই পেশ কেন হয় নাই, কারণ মুজফে তানবিন এবং আলিফলাম হয় না, তাই এই জন্য দুই পেশের বদলে এক পেশ হয়েছে। কিন্তু মুবতাদাই কিন্তু এটা, সরি খবর, হুয়াটা হলো মুবতাদা, আম্মুটা হলো তার খবর। খবর হিসাবে দুই পেশ হওয়ার কথা ছিল, যেহেতু মুজফ হয়েছে খবরটা, এই জন্য দুই পেশের বদলে এক পেশ হয়েছে। আচ্ছা, এরপরে কি, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আনতি খয়্যাতুন মাহিরা, তুমি একজন দক্ষ দর্জি। খয়্যাত মানে হচ্ছে দর্জি, খয়্যাত মানে যে সেলাই করে যে। এরপর হাজার লাব্বান রজুলুন তয়্যিবুন ওয়া হাযিহি লাব্বানা ইমরাআতুন তয়্যিবাতুন। সেম ভাবে দেখেন, এ সবগুলোই বাক্যের যে গঠন, এই গঠন সবগুলোর মোটামুটি সেম, কোনো পার্থক্য নেই। তো আমাদের কি করতে হবে, যে প্রথমে এই শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে, এরপরে এই বাক্যগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই নিয়মগুলো আরো আয়ত্তে আসবে। যখন প্র্যাকটিস করতেছেন তখন নিজেকেই প্রশ্ন করেন যে এখানে কেন জবর হলো, কেন পেশ হলো, এইভাবে। হাজার লাভবান, এই যে আমরা কি বলি এটাকে, যিনি ওই যে আহ বাংলায় আমরা কি বলি, গোয়াল, গোয়ালা, বা এটা যেটা বলি এই যেখানে আছে গোয়াল, বাংলায় যেটা ব্যবহার করি। লাবানুন মানে কিন্তু এমনিতে দই, দই দধি, সেখান থেকেই যিনি এগুলো নিয়ে কাজ করেন তাকে বলা হয় গোয়াল বা লাব্বান আরবিতে। তো হাজার লাব্বান, এই গোয়াল, তিনি কি রজুন তয়্যিব, অনেক ভালো মানুষ। এটা হচ্ছে হাদিহি লাব্বানা ইমরাতুন তয়্যিবাতুন। তো এইভাবে এই বাক্যগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আমাদেরকে কি দিয়েছে, কিছু টাস্ক দিয়েছে, যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখানে পাঁচটা বাংলা দেয়া আছে, এর আরবিটা আমাদেরকে করতে হবে। এটা আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে। দেখেন, যে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটা বাক্য বলো। শিকারী খালেদ সম্পর্কে তিনটা বাক্য বলো। চিকিৎসক সাইদকে সম্বোধন করে তিনটা বাক্য বলো। ধনী ও দানশীল খাদিজাকে সম্বোধন করে তিনটা বাক্য বলো। পরিশ্রম মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে তিনটা বাক্য বলো। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা নিজ থেকে এটা আপনাদের সবাইকে তৈরি করে আনতে হবে। এটা তো সবাই এটা একটু করে নেন। আর এটা তো বইয়ের পিডিএফ, আমাদের গ্রুপে বইয়ের পিডিএফ দেয়া আছে, ওটা মাস্ট, সেই পিডিএফটা আপনারা পড়বেন ভালোভাবে। পিডিএফ, এবং কারো যদি আপনাদের সম্ভব হয় তাহলে এর হার্ড কপিটা যে কোনো লাইব্রেরি থেকে অথবা অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারেন। অর্ডার করে যে কোনো একটা বই অন্তত কাছে রাখা দরকার, তাহলে এটার বিষয়টা আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমাদের থাকলো কি, এই অধ্যায়ের এগুলো সেম আছে, এখানে প্রশ্নগুলো সেম। আমাদের আমাদের এই অধ্যায়টা আগামী ক্লাসে আগ পর্যন্ত আমাদের এই অধ্যায়টা মাস্ট এখন আমাদের সবাইকে ভালোভাবে পড়তে হবে, এবং হোমওয়ার্ক এটা 100-তে 100 আপনাদের কমপ্লিট করতে হবে।
আমরা গত ক্লাসগুলোতে আমাদের হোমওয়ার্ক ছিল, কিন্তু সেগুলো আমরা যাচাই করিনি যে কে দিয়েছে অথবা কে দেয়নি, এটা আমরা যাচাই করিনি। এবং সেভাবে এটার প্রতি আমরা পুরোপুরি উম, সময় দিতে পারিনি। কিন্তু এখন যারা এখানে আছেন আপনারা প্রত্যেকেই হোমওয়ার্ক মাস্ট করবেন। প্রথম কথা হচ্ছে যে শব্দের অর্থ, প্রত্যেকটা শব্দ এখানে মুখস্থ করতে হবে। এটা হলো প্রথম, শব্দের অর্থ। এক নম্বর হলো ভোকাবুলারি, শব্দার্থ, ব্যাস, এটা হলো মাস্ট, শব্দার্থ। দ্বিতীয় কথা হলো যে এই বাক্যগুলো সবগুলো নিজে নিজে একবার মানে নিজে কমপক্ষে একবার পুরোটা A to Z পড়তে হবে এই অধ্যায়। A to Z এটা আপনাকে পড়তে হবে কমপক্ষে একবার, মাস্ট। তৃতীয় নাম্বার কথা হলো যে ওই নিচে যেই কিছু আপনারা দেখলেন দেয়া আছে বাক্যের অর্থগুলো, এই যে এখানে দেয়া আছে বাংলা, এই বাংলাগুলো থেকে আপনাদেরকে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে তিনটা তিনটা করে বাক্য গঠন করতে হবে। এখানে যেটা দেয়া আছে এই তিনটা আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ, আগামী ক্লাসের আগ পর্যন্ত। আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের বুধবার হবে, তার আগে আপনারা অবশ্যই এগুলো সলভ করবেন। বিশেষ করে শব্দের অর্থগুলো মুখস্থ করবেন মাস্ট, এবং বুঝে বুঝে প্রত্যেকটা বাক্য পড়বেন। এরপরে এই বাক্যগুলো, এই যে বাংলা যে ইনস্ট্রাকশন দেওয়া আছে পাঁচটা, এই পাঁচটা অনুযায়ী নিজেরা বাক্য গঠন করবেন ইনশাল্লাহ। আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো কি প্রশ্ন আছে এখন? তো জি, কথা শোনা যাচ্ছে না। যদি ইয়া হয় তাহলে আপনি লিখে দিতে পারেন, আপনার ভয়েস আসছে না। আপনার মানে হোমওয়ার্ক যেটা দেয়া থাকবে এটা অবশ্যই লিখবেন। সেটা হোক ফোন টাইপ টাইপ করে হোক অথবা খাতায় হোক, লিখে এটা আমাদের ইনবক্সে এটা দিবেন, হোমওয়ার্ক। জি, জি। পরীক্ষায় শুধুমাত্র নিয়ম কানুন না, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দের অর্থ। শব্দের অর্থগুলো মাস্ট, শব্দের অর্থ। এরপরে হচ্ছে শব্দ দিয়ে আপনি বাক্য গঠন করতে পারতেছেন কিনা, অথবা বাক্যগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন কিনা, এটা প্রথম, শব্দের অর্থ। দ্বিতীয় কথা হলো শব্দের অর্থ থেকে বাক্য, আরবি বাক্য দেখে আপনি সেটার অর্থ তুলতে পারতেছেন কিনা, বাংলা থেকে আপনি আরবি বাক্য গঠন করতে পারতেছেন কিনা। এর পরে গিয়ে তৃতীয় ধাপে হচ্ছে সেগুলোর গ্রামাটিক্যাল রুলস। এটা, এই তিনটা বিষয় প্রশ্ন থাকবে, তিনটা বিষয় থেকে পরীক্ষায় যেসব বিষয় থাকবে আর কি। প্রথম শব্দার্থ, এরপর হলো শব্দ থেকে বাক্য, আরবি টু বাংলা, বাংলা টু আরবি, এবং তৃতীয় হলো এইগুলোর গ্রামাটিক্যাল বিষয়। গ্রামাটিক্যাল বিষয় পড়ে, কিন্তু তার আগে গ্রামারের যে প্রয়োগ সেগুলো তো আপনাদের আগে ব্যবহারিক ভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। জি। আর আপনাদের মনে হয় এখন পরীক্ষার চাইতে বেশি ফোকাস করা দরকার শেখার প্রতি। শেখাটা যখন হয়ে যাবে তখন পরীক্ষা এমনিতে পেরে যাবেন ইনশাল্লাহ। এই ক্লাস আমাদের এখানেই, আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের আগামী বুধবারে রাত এমন সময় আমাদের আবার হবে ইনশাল্লাহ। আর ক্লাস ইনশাল্লাহ এখন এগুলো আপলোড দেওয়ার পর লিংক গ্রুপে শেয়ার করা হবে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। এগুলোতে একটু প্রাইভেসি অন করা দেওয়া থাকতে পারে,
ক্লাসের লিঙ্ক গ্রুপে দেওয়ার পর সেখান থেকে ইনশাল্লাহ দেখতে পাবেন। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন, আর পিডিএফ অথবা যে কোনো সমস্যা যদি হয় আমাদেরকে সাথে সাথে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে মাস্ট হোমওয়ার্ক 100-তে 100, আমি সবার কাছ থেকে সেটা আশা করব। জি, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।